এসআইআর মামলায় জাতীয় নির্বাচন কমিশনের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী 18 নভেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। আরেকবার আপনাদের বলবো, এসআইআর মামলায় জাতীয় নির্বাচন কমিশনের থেকে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। 18 তারিখের মধ্যে 18 নভেম্বরের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে, এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। সৌভিক, কি মূল মামলা এবং ঠিক হলফনামায় কি জমা দিতে হবে, জাতীয় নির্বাচন কমিশনকে কি জানাতে হবে? দেখো, আজকে মামলাকারীর মূল বক্তব্য ছিল যে এই যে 2025 সালের এসআইআর হচ্ছে, সেই এসআইআরটা 2002 সালের যে তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে হচ্ছে। অতএব এই ধরনের সিদ্ধান্ত কেন নির্বাচন কমিশন গ্রহণ করলো, কেন 2002 সালের তথ্যের ভিত্তিতে এসআইআর হবে, কেন 2025 সালের তথ্যের ভিত্তিতে এই এসআইআর হবে না, সেটা নিয়েই কিন্তু আজকের মূলত সওয়াল জবাব হয়। এবং এর প্রেক্ষিতেই জাতীয় নির্বাচন কমিশনের কি বক্তব্য রয়েছে সেটা লিখিত আকারে হলফনামা দিয়ে বলতে হবে। কিন্তু আজকে সওয়াল জবাবের সভায় জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে মামলাকারীর এই যে বক্তব্য, সেই বক্তব্য ঠিক নয়। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। 2002 সালে শেষবারের মতো এসআইআর হয়েছিল। ফলত 2002 সালে সেই সময় যাদের ভোটার লিস্টে নাম ছিল সেই ব্যক্তিদের নতুন করে কোনো কাগজপত্র জমা দিতে হবে না। কিন্তু তার মানে এই নয় যে 2002 সালের তথ্যকে ভিত্তি করেই 2025 সালের এসআইআর হচ্ছে। 2025 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্ট দেখেই কিন্তু এসআইআর এর যে গোটা কর্মকাণ্ড সেটা সংগঠিত হচ্ছে। ফলে মামলাকারীর এই যে বক্তব্য, সেই বক্তব্যের দিয়ে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তারা সংশয় প্রকাশ করছেন এবং সেই কারণেই এই যে বক্তব্য আজকে মৌখিকভাবে কলকাতা হাইকোর্টে জাতীয় নির্বাচন কমিশন রেখেছে সেটাই লিখিত আকারে বা হলফনামা আকারে আগামী 18 নভেম্বরের মধ্যে পেশ করতে হবে, যার ভিত্তিতে পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এগোবে। এর পাশাপাশি তোমাকে বলবো, মামলাকারীদের বক্তব্য ছিল যে দিকে দিকে যারা বিএলও রয়েছেন তারা হুমকির সম্মুখীন হচ্ছেন, তারা আক্রান্ত হচ্ছেন। ফলে তারা সরকারি কর্মী, তাদেরকে নিরাপত্তা দেওয়ার বন্দোবস্ত করা হোক। মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি এক্ষেত্রেও কোনো ধরনের নির্দেশ দেননি। তিনি বলেছেন এরা সরকারি কর্মচারী, সরকারের নিরাপত্তা কিভাবে প্রোভাইড করতে হয় সে সম্পর্কে সরকারের জ্ঞান রয়েছে। ফলে আলাদা করে কোনো ধরনের নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। 18 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি আবারও কলকাতা হাইকোর্টে হবে। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আরেকবার জানাই যে এসআইআর মামলায় জাতীয় নির্বাচন কমিশনের থেকে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। 18 নভেম্বরের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে, এই নির্দেশ আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ দিয়েছে। 2002 এর ভিত্তিতে এসআইআর কেন হচ্ছে, 2025 তথ্যের ভিত্তিতে করা হোক বলে মামলাকারীর তরফে এই আবেদন জানানো হয়েছে। 2002 শেষবার এসআইআর এর সময় যাদের নাম ভোটার লিস্টে ছিল তাদের নতুন করে কোনো নথি জমা দিতে হবে না। ইসিআই অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের তরফে একথা জানানো হয়েছে। এবারকার এসআইআর 2025 সালের ভোটার লিস্টকে ভিত্তি করেই করা হচ্ছে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ফলে 18 তারিখে এই যাবতীয় ইসিআই এর বক্তব্য সেটা হলফনামা আকারে 18 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। মূল প্রশ্ন এটা ছিল যে 2002 এর ওপর ভিত্তি করে কেন এসআইআর হচ্ছে, কেন 2025 তথ্যের ভিত্তিতে হচ্ছে না, 2025 তথ্যের ভিত্তিতেই এসআইআর হোক, এইটা ছিল আবেদন। সেখানে আজকে শুনানিতে ইসিআই এর তরফে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে 2002 এর শেষবার এসআইআর হয়েছিল, সেখানে যাদের নাম ভোটার লিস্টে ছিল কোনো নতুন নথি তাদেরকে জমা দিতে হবে না। এসআইআর এবারকার যেটা হচ্ছে সেটা 2025 সালের ভোটার লিস্টকে ভিত্তি করেই করা হচ্ছে। 18 তারিখের মধ্যে ইসিআই এর যাবতীয় তথ্য হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। রাজারহাট নিউটাউন বিধানসভা এলাকার বাসিন্দাদের একাংশ রাতারাতি উধাও হয়ে গেছেন, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করছেন প্রতিবেশীরা। তাদের দাবি, বাংলাদেশ থেকে এপারে এসে বাস করছিল ওই পরিবারগুলো। ঘটনার সামনে আসতেই একে অপরকে নিশানা করেছে তৃণমূল ও বিজেপি। এসআইয়ের আবহে বাংলাদেশ থেকে আগত মতুয়াদের একাংশকে নিয়ে যখন বিজেপি তৃণমূলের মধ্যে ভোটের স্বার্থে লড়াই চলছে, তখন দিকে দিকে এই প্রশ্ন উঠছে, এসআইআর এর ভয়ে কি বহু বাংলাদেশি পশ্চিমবঙ্গ ছেড়ে নিজেদের দেশে ফিরে যাচ্ছে? সীমান্তে যখন একের পর এক বাংলাদেশি ধরা পড়ছে,
তখন নিউ টাউনের এই ছবি প্রশ্ন আরো জোরালো করেছে। ছোট ছোট খুপড়ির মতো ঘর, কোনোটায় টিনের দরজা, কোনোটায় বাঁশের বেড়া, আর ঝুপড়িতে পরপর ঝুলছে তালা। এই ছবি রাজারহাট নিউ টাউন বিধানসভার ইকো পার্কের 6 নম্বর গেট লাগোয়া এলাকার। অভিযোগ, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতে এভাবেই নাকি বাড়ি ছেড়ে পালাচ্ছেন ওপার বাংলা থেকে পশ্চিমবঙ্গে আসা বাংলাদেশিদের একাংশ। ফলে এই অঞ্চলে এনুমারেশন ফর্ম নিয়ে দরজায় দরজায় ঘুরেও কাজের কাজ করতে পারছেন না বিএলওরা। প্রতিবেশীদের দাবি, নিউ টাউনের ঘুনি উত্তর মাঠ বলে পরিচিত এই এলাকা থেকে রাতারাতি উধাও হয়ে গেছে অন্তত 10টি পরিবার। এরা বাংলাদেশ চলে গেছে। এরা কি ভোটার কার্ডে নাম আছে এদের? হ্যাঁ, নাম ছিল, তো অল্প দিনে হয়তো 4-5 বছর বাংলাদেশে গেছে। বাংলাদেশে চলে গেছে মানে এই এসআইআর এর জন্য? হ্যাঁ, এসআইআর জন্য। এসআইআর জন্য বাংলাদেশ চলে গেল। এখানে তবু ছিল 7-8 বছর হয়। কি নাম ছিল? জোনাকি বিবি। দুজন ছিল তো? হ্যাঁ, রঞ্জু বিবি। প্রায় একই ছবি বিধাননগর সিটি সেন্টার 2 সংলগ্ন এলাকার। স্থানীয়দের দাবি, এখানেই পরপর ঘর করে বহু বাংলাদেশিকে ভাড়া দিয়েছেন এলাকাবাসীদের একাংশ। এসআইআর শুরু হতেই পালিয়ে যাচ্ছেন সেই অবৈধ নাগরিকরা। ওরা বাংলাদেশে যাদের জায়গা তারা ওইসব বসে রেখেছে। আমার ঘর বাড়ি আমরা করিনি, এখান থেকে আমরা অন্য জায়গায় জায়গা কিনেছি, চলে যাব তখন করবো বলে আমি ঘর বাড়ি করিনি, এইভাবেই রয়েছে। এই ছবি সামনে আসতেই যথারীতি শুরু হয়ে গেছে দায় ঠেলাঠেলির রাজনীতি। আমরা জানি না কোথায় গেছে বা কেন গেছে, তবে মানুষ একটা আতঙ্কে আছে। যারা এখানে 30 বছর ধরে আছে, 40 বছর ধরে আছে, এরকম মানুষও কিন্তু আতঙ্কে চলে গেছে। এই এসআইআর আতঙ্ক তো আছেই, তার সাথে সাথে কর্মসূত্রেও অনেকে অন্য জায়গায় চলে গেলেও যেতে পারে। আর যাদেরকে ওরা ওপার থেকে নিয়ে এসেছিল, যে বাংলাদেশি মুসলিম, তারপরে রোহিঙ্গাদের, তাদের ওখানে বসিয়েছে। কলকাতার বুকে নিউ টাউনের মতো এলাকায় বস্তি বসিয়ে দিয়েছে। সব মুসলিম পালাচ্ছে, যেতে হবেই। নিউ টাউনের একাংশ থেকে রাতারাতি উধাও হয়ে যাওয়া এই পরিবারগুলো গেল কোথায়? যদি এত বছর ধরে তারা অবৈধভাবে বাস করে থাকেন, তাহলে সেটা নজর এড়ানো কিভাবে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের লখনৌ পুরসভায় সাফাই কর্মীর সংখ্যা 12,000-এরও বেশি। তাদের মধ্যে অনেকেই বাঙালি। তাদের মধ্যেই কোনো বাংলাদেশি বা রোহিঙ্গা লুকিয়ে নেই তো? খতিয়ে দেখতে বিশেষ অভিযানের নির্দেশ দিল লখনৌ পুর কর্তৃপক্ষ। ভোটার তালিকা বিশেষ সংশোধনের প্রক্রিয়া শুরুর পর থেকে গত কয়েকদিনে কোথাও বাংলাদেশি গ্রেফতার হয়েছে, কোথাও বাংলাদেশিদের হঠাৎ বেপাত্তা হয়ে যাওয়ার খবর সামনে এসেছে। এই আবহে বাংলাদেশিদের খুঁজতে বিশেষ অভিযানে নামতে চলেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের লখনৌ পুরসভা। ইতিমধ্যে এ নিয়ে লিখিত নির্দেশ জারি করেছেন লখনৌ পুরসভার চেয়ারম্যান সুষমা খারাকওয়াল। লখনৌ পুরসভা সূত্রে খবর, পুরসভার আওতায় থাকা বিভিন্ন দফতরে প্রায় 12,000 সাফাই কর্মী রয়েছেন। তাদের মধ্যে অনেকেই বাংলাদেশি বলে অতীতে একাধিকবার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, তখন লখনৌ পুরসভার সাফাই কর্মীদের মধ্যে বাংলাদেশি খুঁজতে মাঠে নামছে পুর কর্তৃপক্ষ। পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যে নথি যাচাইয়ের প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে লখনৌ পুরসভা। পুরসভা সূত্রে খবর, বাংলাদেশি বা রোহিঙ্গা বলে কেউ ধরা পড়লে তাকে বরখাস্ত করা হবে। একই সঙ্গে তাদের কালো তালিকাভুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যোগীরাজ্যের লখনৌ পুরসভা। যদি বাংলাদেশি চিহ্নিত হয় তো এখানে কোনো মানবতার কোনো কিছু নেই। যদি বাংলাদেশ থেকে আসা মুসলমান এখানে কোথাও চাকরি করে, কোথাও ডেরা গেড়ে থাকে, তাকে এদেশ থেকে তাড়ানোটাই কর্তব্য। সে লখনৌ হোক আর দেশের যে কোনো প্রান্তে হোক, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতীয় যে কোনো সংগঠনের এগিয়ে আসা উচিত। বিজেপি এই বিভাজনের রাজনীতি করছে, প্রদেশে প্রদেশে ঝগড়া বাঁধাচ্ছে, হিন্দু মুসলমানে ঝগড়া বাঁধাচ্ছে, এবং এটার ফলাফল হবে কি যে অনেক কষ্টে এই 2024-এর নরেন্দ্র মোদী একটা কেন্দ্রে সরকার করতে পেরেছে, মিলিজুলি নড়বড়ে সরকার। আর সামনের দিনে সেই নড়বড়ে সরকার একেবারে ধরাশায়ী হয়ে রসাতলে যাবে, তারই সুবন্দোবস্ত করছে। 1 সপ্তাহের মধ্যে নথি যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলে পুলিশের থেকে রিপোর্ট যাবে পুরসভার মেয়রের কাছে। তারপরে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আশাবুল হোসেন ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।